সেই শাড়িটার দিক থেকে নজর সামনে এগিয়েও ফিরে এলো। শখকে শাড়িটাতে বেশ মানাবে। মূলত শখের কথা মাথায় রেখে শাড়িটা কিনে নিল সে। সঙ্গে নিল ম্যাচিং ব্লাউজ। শখের চমৎকার গড়নের শরীরে শাড়িটি চমৎকার লাগবে। তাছাড়া এঙ্গেজমেন্টের গিফট হিসেবে কিছুই দেওয়া হয়নি বড় বোনকে। অথচ আহনাফ আর শখের এঙ্গেজমেন্ট হয়েছে আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেদিন তাদের এঙ্গেজমেন্ট করিয়ে 1.5 বছর পর বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় বড়রা। ততদিনে শখের পাসপোর্ট ভিসাও রেডি হয়ে যাবে। অনুষ্ঠানের পরপরই আহনাফ শখকে নিয়ে চলে যাবে বাইরের দেশে। সেখানে গিয়ে শখ ডাক্তারি পাশ করবে। আহনাফ কথা জানালে সবাই পছন্দ হয় প্রস্তাবখানা। শখ অভিমান করে সম্মতি জানায়। মেয়ে রাজি দেখে বড়রা আর কিছু বলে না, কারণ হাতে এখনো অনেক সময় আছে। এর মধ্যে যদি কারো মন পরিবর্তন হয় তাহলেই অন্য সিদ্ধান্ত নেওয়া যাবে। মোট কথা, ছেলে মেয়ে দুটো যেভাবে ভালো থাকে দুই পরিবার সেভাবেই সিদ্ধান্ত নেবেন। এদিকে আহনাফের ছুটি শেষ। 2 দিন পর তার ফ্লাইট। প্রতিবার দেশে এসে যাওয়ার সময় খারাপ লাগা কাজ করলেও এবার যেন দ্বিগুণ খারাপ লাগছে তার। কষ্টও হচ্ছে। মনে হচ্ছে কলিজা ছিঁড়ে রেখে যাচ্ছে। কেন এমন হচ্ছে? শখের জন্য? মাত্র কদিনের সম্পর্ক, অথচ অনুভূত হচ্ছে তাকে ছাড়া এই জীবনই বৃথা। এই সপ্তাহের মধ্যে আর একটা কাজ করা হয়েছে। আগে শখ আর স্বর্ণ একই রুমে থাকলেও এবার তাদের রুম আলাদা করা হয়েছে। আহনাফ রাত বিরেতে ফোন দেয়। কত কথা থাকে দুজনের। বোনের সামনে কিছু কিছু কথা বলতে অস্বস্তি হয়, লজ্জা কাজ করে। অস্বস্তি থেকে বাঁচতে ফোন হাতে নিয়ে কখনো বাগানে যায় তো কখনো ছাদে। ব্যাপারটা সিতারা সহ অনেকের নজরেই পড়ে। পরে শুদ্ধ সরাসরি জানায় দুই বোনের একজনকে নিচতলায় চলে আসতে। পরে শখ তল্পি সহ চলে আসে নিচতলায়। এখন স্বর্ণ তার রুমে একাই থাকে। আর এ কাজের ফায়দা উঠায় সায়ন। সে রাত বিরেতে যখন তখন স্বর্ণের রুমে চলে আসে। তারপর লাট সাহেব হয়ে আদেশের ফোয়ারা ছোঁড়ে। এই যান, পা টিপে, পা জোড়া টিপে দে, মাথা টিপে দে, খেতে দে, আরও কত কি। কতবার বলেছে এভাবে যখন তখন রুমে না আসতে, কিন্তু তার কথা শুনলে তো, বারণ করলে উল্টে জেদ করে আসে। নিত্যদিনের নানান ঘটনা ভাবতে ভাবতে শীতলের নাম্বার থেকেও ফোন এলো। কল রিসিভ করে কানে ধরতেই শোনা গেল তার চঞ্চল কণ্ঠস্বর। এই আপু, আমার ওড়না পেয়েছো? না, খুঁজছি। আচ্ছা খুঁজো। আপু, আমার জন্য একটা শাড়ি এনো প্লিজ। শাড়ি কি করবে? পরবো। আমি বাবাকে বলেছি, বাবা এক্ষুনি তোমাকে বিকাশ করে দেবে। আমি একটা শাড়ির ছবি পাঠাচ্ছি, দেখ এমন ধরনের নিবি কিনা। দাও। শখের জন্য নেওয়া শাড়িটা শীতলকে দেখাতেই শীতল লাফিয়ে উঠল। ভীষণ পছন্দ হয়েছে তার। আবদার চড়ে বসলো 3 বোনের জন্য একই রকম শাড়ি কিনতে। 3 বোন একই শাড়ি পরে একসাথে ছবি তুলবে। কিন্তু দুর্ভাগ্যবশত কালো শাড়িটার স্টক আউট। অগত্যা শীতলের জন্য অনিয়ন কালার শাড়ি পছন্দ করলো স্বর্ণ। তার ধারণা মতে এই শাড়িতে শীতলকে ভীষণ আদরে লাগবে। বোনের কথা শুনে শীতল লজ্জা পেল। আবার বায়নাও ধরলো শাড়ির সাথে পরার জন্য চুড়ি টিপ ম্যাচিং করে কিনে আনতে। স্বর্ণ বিরক্ত হলেও মেনে নিল ছোট বোনের আবদার। তারা কথা বলতে বলতে শাহাদাত চৌধুরীর অ্যাকাউন্ট থেকে
টাকাও চলে এলো। স্বর্ণ শাড়ি পরে না, এ অবধি দুই একবার পরলেও কয়েক মিনিট পরে খুলে ফেলেছে। শাড়িটাই পছন্দ না তার, কিন্তু শীতলের জেদের কাছে হার মেনে তাকেও একটা শাড়ি নিতে হলো। সে নিল ছাই রঙের সুতি শাড়ি। তারপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে কয়েক ধাপ এগোতেই কনকের মুখোমুখি পড়ল। কনক তাকে দেখে হাসি হাসি মুখে বলল, ভালো আছেন আপু? হুম, আপনি? আছি এই একরকম। কোথায় গিয়েছিলেন? কাজ ছিল। ওহ, কিছু কথা বলার ছিল আপু। বলুন। অঙ্গন কোথায়? অঙ্কনকে? হাহা, সো ফানি। কড়া রোদে দাঁড়িয়ে ফান করতে ইচ্ছে করছে না যে আপু। অন্যদিন ফানের ফোড়ায় নিয়ে বসবো না হয়। আজ কাজের কথা বলি। কাজ কিংবা অকাজ জানি না, সেই হিসেব করার সময়ও হাতে নেই। তবে যার কথা জিজ্ঞাসা করছেন আমি তাকে চিনি না, তাই জানিও না উনি এখন কোথায়। সায়ন ভাই তো জানে। তাহলে সায়ন ভাইয়ের থেকেই জেনে নিন। আসি। এ কথা বলে স্বর্ণ আর দাঁড়ালো না, চোখ মুখ শক্ত করে হাঁটা ধরল। তাকে যেতে দেখে কনক ঘাড় চুলকে শয়তানি হেসে বলল, শালি একটা চেষ বটে। এ কথা বলে হাসতে হাসতে প্রস্থান করলো সে। স্বর্ণ সে এনজি ডেকে উঠে বসলো তাতে। তারপর বাসায় ফিরেই ফ্রেশ হতে চলে গেল। ওয়াশরুম থেকে বেরোতেই আটকা পড়ল কারো বাহু ডোরে। পুরুষালী চেনা স্পর্শ পেয়ে নড়াচড়া করল না সে, বরং চুপটি করে সেভাবেই দাঁড়িয়ে রইল। অনুভব করল একান্ত ব্যক্তিগত পুরুষের ছোঁয়া। উন্মাদ পুরুষটিও সুযোগ বুঝে স্থির থাকতে পারল না, বরং নেশাগ্রস্তের মতো টেনে নিতে থাকলো স্বর্ণের চুলের শ্যাম্পুর ঘ্রাণ, লতানো দেহের বিদেশি সাবানের ঘ্রাণ। হাতটা অবাধ্য হয়ে ঘুরতে লাগলো কোমরের আশেপাশে। সীতারা সিরাত শিমিন চৌধুরী কিছুক্ষণ আগেই হন্তদন্ত হয়ে বেরিয়েছে সীতারার অসুস্থা মাকে দেখতে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে সিরাত কাঁদতে শুরু করে। সাফান চৌধুরী মিটিংয়ে, তার ফোনটা ওনার কেবিনে সাইলেন্ট অবস্থায় বেজে চলেছে। পরে মেজো জাকে সামলাতে ওনারাও ওনার সঙ্গে যান। ওনারা রাস্তার মোড়ে যেতেই সায়নের সঙ্গে দেখা হয়। শখও চলে আসবে একটু পর। শীতল কলেজ থেকে ফিরে খেয়ে ঘুমিয়েছে বিধায় তাকে ডাকেনি। বাড়ির গাড়িতে যাচ্ছে দেখে সায়ন সাবধানে যেতে বলে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে কেউ নেই দেখে উপরে চলে এলো। শীতলের রুমের দরজাটা বন্ধ, পড়ে পড়ে ঘুমাচ্ছে বোধহয় ঘুম কাতুরে পাগলিটা। আর এক কন্যা কি ফিরেছে নাকি বাজারে রয়ে গেছে এখনো? স্বর্ণ ফিরেছে কিনা দেখতে রুমে ঢুকে পানির শব্দ পেয়ে বুঝলো সে ওয়াশরুমে। তাই অপেক্ষা করতে থাকলো তার বের হওয়ার। 10 মিনিটের মাথায় বের হতেই স্বর্ণে আটকা পড়ল বাহু ডোরে। গালে পেল পুরুষালী ঠোঁটের স্পর্শ, গ্রাবিও পেল খোঁচা খোঁচার দাড়ির খোঁচা। ধীরে ধীরে এই স্পর্শ গাঢ় হচ্ছে দেখে স্বর্ণ নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু সায়ন ছাড়তে অনিচ্ছুক। সে নিজের মতো করে স্বর্ণের শরীরে স্পর্শ লেপটাতে ব্যস্ত। স্বর্ণ জোরপূর্বক সায়নকে নিজের দিকে ছাড়ানোর চেষ্টা চলমান রেখে বলল, সিগারেট খেয়ে আমার কাছে আসতে বারণ করেছিলাম না? বারণ করলেই শুনতে হবে নাকি? হবে। হবে না। বীর পুরুষটা সব সময় বউয়ের কথা শোনে না, শুনলে অনেক ভুগতে হয়। ক্ষুধা লেগেছে, ছাড়ো। আমারও। ফ্রেশ হয়ে এসো, খাবার বাড়ছি আমি। খাবার তো আমার হাতের মুঠোয়, কিন্তু খেতে আর পারছি কই। স্বর্ণ জান আমার, চল না বিয়ে করে ফেলে।
সায়নের হালকি গলায় বলা কথা শুনে স্বর্ণ নিজেকে ছাড়াতে জোরাজুরি শুরু করলো। পাজি লোকটা আবার ফাজলামি শুরু করেছে। তাকে জোর প্রয়োগ করতে দেখে সায়ন ঠোঁট কামড়ে হাসল। স্বর্ণের পেট খামচে ধরে দুই গালে শব্দ করে চুমু খেলো। তারপর কাঁধে মুখ ডোবাতেই রুমের দরজা খুলে ভেতরে ঢুকে থমকে দাঁড়িয়ে গেল শখ। ওর ফোনের চার্জারটা নিতে এসেছিল, আর এসেই যে এমন ঘটনার সাক্ষী হবে কল্পনাও করেনি সে। রুমে তৃতীয় কারো উপস্থিতি টের পেয়ে স্বর্ণ সায়ন চোখ তুলে তাকিয়ে দ্রুত গতিতে ছিটকে দূরে সরে গেল। শখ নিজেও লজ্জা পেয়ে দৃষ্টি চোরা রেখেছে মেঝের দিকে। একরাশ অস্বস্তিতে ডুবে কিছু বলার ভাষা পেল না শখ। দাঁড়িয়ে থাকবে নাকি চলে যাবে বোধগম্য হলো না তার। আপন ভাইয়ের সঙ্গে চাচাতো বোনকে এমত অবস্থায় দেখে নিজেও বাঘ হারিয়ে ফেলেছে। এখন রুমে চলছে পিনপতন নীরবতা। কে কি বলবে বুঝিয়ে উঠতে পারল না তিনজনের কেউই। সায়ন বোনের কাছে ধরা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে। আবার স্বর্ণের মুখ দেখে তার খুব হাসিও পাচ্ছে। সে আমতা আমতা করে কিছু বলতে গিয়েও থেমে গেল। এরপর মাথা চুলকে পাশ কাটিয়ে তার রুমে চলে গেল। ভাইকে যেতে দেখে শখ টেবিলের উপর থেকে চার্জারটা হাতে নিল। এক পলক তাকালো স্বর্ণের দিকে, তারপর স্বাভাবিকভাবে বলল, আমি যা ভাবছি তাই। হুম। অকপটে স্বীকার করে নিল স্বর্ণ। না, তার গলা কাঁপল না, আর না থতমত খেয়ে প্রসঙ্গ পাল্টানোর বৃথা চেষ্টা চালালো। শখ আর কথা বাড়ালো না। হতেই পারে যুগ আপডেট, কাজিন লাভ এখন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারা যদি একে অপরের সঙ্গে ভালো থাকে থাকুক না, সমস্যা কি। তবে বাড়ির লোকও ব্যাপারটা কেমনভাবে নিবে এটা ভাববার বিষয়। তাছাড়া শাহাদাত চৌধুরী সায়নকে অপছন্দ করার কারণ খুঁজে পাবে বলে মনে হয় না। রাজনীতি করা নিয়ে একটু আপত্তি করলেও মনে হয় না রিজেক্ট করবে। মনে মনে একথা ভেবে ধরা খাওয়ার পর সায়নের মুখের বেহাল দশা স্মরণ করে ঠোঁট টিপে হাসল শখ। বাড়তি প্রশ্ন করে আর কাউকে অস্বস্তিতে ফেলতে চাইল না দেখে কথা বাড়ালো না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই স্বর্ণ ডাকল। ডাক শুনে সে ঘুরে তাকাতেই স্বর্ণ বলল, আপু, আপাতত কাউকে বলো না। কেন? সময় হোক তখন না হয় সবাইকে জানিও। হুম। শুদ্ধ ঢাকা গেছে আজকে প্রায় 4 দিন হচ্ছে। ঢাকা থেকে গত কালকের ফ্লাইটে গেছে সুইজারল্যান্ড। হঠাৎ সেখানে কেন, কি কাজ, কবে ফিরবে এসবের কিছুই বলেনি সে। কথায় কথায় শুধু জানিয়েছে সেখান থেকে ফিরে একেবারে বাড়ি চলে আসবে। কিছুদিন পর রমজান মাস। পূর্বের দিনগুলো ঢাকায় থাকলেও এবারের পুরো রমজান পরিবারের সাথেই কাটাবে। পেশাগত দিক থেকে যা কাজ বাড়িতে থেকে সারবে। আপাতত আর কোথাও যাবে না। এ কথা শুনে একজন বাদে খুশি বাড়ির সকল সদস্য। সেই একজন আর কেউ না, শীতল। কথাটা শুনে মুখ বাঁকিয়েছে গালি দিয়ে। আজকাল শুদ্ধ বাড়িতে ঘন ঘন থাকছে, যেটা ওর পছন্দ হচ্ছে না। পুরুষ মানুষ এত বাড়িতে থাকবে কেন? তারা বাইরে টই টই করবে, নয়তো কাজে মশগুল থাকবে। তিনবেলা খেতে এলে এলো, নয়তো কাজ সেরে একেবারে রাতে ফিরবে। যুগের পর যুগ পুরুষরা তো তাই করে আসছে। নারী থাকবে ঘরবন্দি আর পুরুষ থাকবে বাইরে। কারণ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরাই সংসারের রাজা। শখের বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকে বাড়িতে আমেজ আমেজ ভাব, খুশি খুশি রব চারদিকে। সুখ সমৃদ্ধি যেন ছড়ানো চৌধুরী নিবাসে প্রতিটি আনাচে কানাচে।
শখ প্রথম প্রথম অভিমান করলেও এখন সব মেনেও নিয়েছে। আহনাফের সঙ্গে কথা হয় রোজ। আহনাফ হুটহাট করে দেখা করে চমকে দেয়। দুজন ঘোরে, খায়, ছবি তোলে, সময় কাটায়, টুকটাক কেনাকাটাও করে। তন্মধ্যে শীতল ইচ্ছে মতো শখকে পচায়। ছোট হয়ে বড় বোনকে লজ্জা ফেলে দেয়। লজ্জার মাত্রা দ্বিগুণ করতে কখন বলে আহনাফের বউ, এ কথা শোনা মাত্রই শখ লাল হয়ে যায়। হাসি আনন্দে এভাবেই তাদের দিনগুলো কাটছে। শুদ্ধ বাড়ি নেই। শীতল যেন মুক্ত মনা পাখি, যার কাজ হচ্ছে স্বাধীন চিত্তে নেচে নেচে ঘুরে ঘুরে বেড়ানো। এই ঘুরে বেড়ানোর খুশির স্বাদ ডাবল হয়েছে কারণ শুদ্ধ তার ফোনটা তাকে দিয়ে গেছে। সেদিন শুদ্ধর ফোন ঘেঁটে তেমন কিছুই পায়নি। কয়েকটা ফাইল ছিল, তাও লক করা। ছিল গ্যালারিতে শুদ্ধর ছবি, এক ঝাঁক সাদা ইঁদুরের ছবি, ল্যাবের জিনিসপত্রের ছবি। কী সব থিওরি টিওরি ছাড়া কিছুই পায়নি। পায়নি তার সিগারেট খাওয়া সেই ছবিটাও। অগত্যা আধা ঘন্টা পর শুদ্ধর ফোনটা শুদ্ধর বিছানার উপর রেখে এসেছিল। কিন্তু তাকে অবাক করে দিয়ে শুধু যাওয়ার আগে তার রুমে এসেছিল। হাতে ফোন ধরিয়ে দিয়ে বলেছিল, ধর, কাকে দিব, রেখে দে। কি, আমাকে দিচ্ছেন, তাও আবার নিউ আইফোন? মাথা ঠিক আছে নাকি ভুলভাল কিছু খেয়েছেন শুদ্ধ ভাই? এ কথা বলতে দেরি, কিন্তু তার মাথায় গাঁটটা পড়তে দেরি হয়নি। শীতল ব্যথায় মুখ কুঁচকে কিছু বলতে গেলে তাকে পুনরায় বলেছিল, কাজ কতদূর এগোলো আপডেট দিবি। ভুলেও যদি টিকটক করিস কিংবা টোকাই মার্কা বফ জুটিয়েছিস, তোর খবর আছে। সবে বুঝলাম, কিন্তু কিসের আপডেট দিব? আমার বিয়ের, ওই যে বিপদের চৌরাস্তার কথা ভুলে গেলি? পুনরায় মনে করাতে হবে? না না, মনে পড়ে গেছে। তা আপনি কি চলে যাচ্ছেন? হুম। কবে ফিরবেন? বলতে পারছি না। শুধু চলে যাচ্ছে শুনে শীতলের চোখে মুখে খুশি ঝরে পড়ল। তার অবুঝ মন খুশিতে ঝুমঝুম করে নেচে উঠল। একাধিক চিত্তে গেয়ে উঠল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সে চাইলেও খুশির মাত্রা গোপন রাখতে পারল না। গাল ভর্তি হেসে গদগদ হয়ে বলেই ফেলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যান যান, সাবধানে যাবেন। এত তাড়াতাড়ি ফেরার দরকার নেই, কেমন? বয়সও তো হচ্ছে, এত ধকল নেওয়ার কি দরকার? শুধু 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 ভ্রুকুটি করে তাকালো। তার যাওয়ার কথা শুনে শীতলের খুশি যেন আর ধরে না। কত বড় বেয়াদব ভাবা যায়, কিন্তু তার এত খুশি শুদ্ধর সহ্য হলো না। মন চাইল থাপড়ে গাল দুখানা লাল করে দিতে। যাওয়ার আগে মারল না, তবে এত খুশিও দেখতে ইচ্ছে করল না। তাই সে হঠাৎ উৎফুল্ল বদনে দাঁড়িয়ে থাকা শীতলের হাত থেকে ফোনটা কেড়ে নিল। ফোন কাটতে দেখে শীতল আঁতকে উঠে চেঁচিয়ে বলল, আরে আরে, নিয়ে নিলেন যে, এক্ষুনি না ফোনটা আমাকে দিলেন। যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাকে কিছু না দেওয়াই উত্তম। এই কথা শুনে শীতল ভাবল শুদ্ধ বোধহয় হাসি মুখে বিদায় নিতে চাচ্ছে না। ফোনটা নিতে গেলে আগে বিশুদ্ধ পুরুষের মন গলাতে হয়। দরকার হলে কাঁদতে হবে, প্রচুর কাঁদতে হবে। কেঁদে কেঁদে ফোনটা হাতাতে হবে। এদিকে নিচ থেকে সীতারার ডাক শুনে শুধু হন হন করে শীতলের রুম থেকে বেরিয়ে গেল। ফোন হাতছাড়া হতে দেখে শীতলও পিছু পিছু গেল। তবে যাওয়ার আগে দুই চোখে গ্লিসারিন দিল, যাতে চোখে পানি আসে। চোখের পানি সস্তা নাকি, চাইলেই যখন তখন কাঁদা যায়। তারপর চোখ মুছতে মুছতে সে গিয়ে দাঁড়ালো শুদ্ধর থেকে একটু দূরে। শব্দ করে নাক টেনে টেনে কাঁদতে থাকলো নিঃশব্দে। বাড়ির সবাই উপস্থিত হয়ে টুকটাক কথা বলছে। সে তারা পূর্বের মতো খাবার বেঁধে দিতে বক্স রেডি করছেন।
এত বলে বলে কয়েও ওনাকে শোধরাতে পারে না শুদ্ধ। যতবার যাবে ততবার উনি বাঁধাবাঁধির ঝামেলা করবেই করবে। কথা বলতে বলতে হঠাৎ সিরাতের চোখ গেল শীতলের দিকে। শীতল এক্ষুনি দাঁড়িয়ে ওড়না দিয়ে চোখ মুছছে, চোখ নাক লাল হয়ে করে ফেলেছে কেঁদে কেঁদে। হেঁচকিয়ে উঠছে থেমে থেমে। মেয়েটা কিভাবে কাঁদতে দেখে সিরাত বিস্মিত সুরে বললেন, এ কি, কাঁদছিস কেন শীতল? কি হয়েছে তোর? পেট ব্যথা, মাথা ব্যথা করছে? না। তাহলে এভাবে কাঁদছিস কেন মা? কিছু খাবি? না। সকলের দৃষ্টি তখন শীতলের দিকে। একে একে কারণ জানতে এগিয়ে এসেছে তারা। পিঠে মাথায় হাত বুলিয়ে কান্নার কারণ জানতে চাইলে শীতল ফোঁপাতে ফোঁপাতে বলল, স- শুদ্ধ ভাই চলে যাচ্ছে, তাই আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটায় ধড়াস ধড়াস করছে। শীতলের মুখে একথা শুনে সকলেই হতবাক, হতভম্ব স্বয়ং শুদ্ধ। একে আদৌ বিশ্বাসযোগ্য যে মেয়ে কিনা শুদ্ধর উপস্থিতি সহ্য করতে পারে না, বাড়ি এলে মনে মনে গালির ফোয়ারা ছোটায়, সে কিনা কাছে শুদ্ধর জন্য? চোখের পানি দেখে বোঝার উপায় নেই মিথ্যা বলছে। কেন জানি সবাই সন্দেহের নজরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ দুই ভ্রু কুঁচকে তাকে দীর্ঘশ্বাস চাপল। কেউ বুঝুক না বুঝুক আসল কাহিনী বুঝেছে সে। তবুও কিছু বলার প্রয়োজন বোধ করলো না। ড্রামা কোয়েন ড্রামা করবে, এই আর নতুন কি। কিন্তু শীতলের কান্না দেখে সিরাত পুনরায় বলল, স্বামী বিদেশ গেলেও তো কেউ এভাবে কাঁদে না, অথচ তুই কিনা শুদ্ধর জন্য এভাবে কাঁদছিস। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না মা। শীতল নাক টানল, চোখ মুছল, তারপর শুদ্ধর দিকে তাকিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল, নিজের খেয়াল রাখবে, তাড়াতাড়ি ফিরবেন, ফোনটা দিয়ে যান, খোঁজ খবর তো নিতে হবে নাকি। এবার সবাই মুখ চাওয়াচাই করল। এবার কারোরই বুঝতে বাকি রইল না আসল কাহিনী। সায়ন তো হো হো করে হেসেই ফেলল। অগত্যা শুদ্ধ সবার সামনে ফোনটা দিয়ে সাবধান করে দিল, ফোন নিয়ে বাইরে যাবি না, টিকটক করার কথা মাথাতেও আনবি না। শীতল খপ করে ফোনটা নিয়ে ঘাড় কাত করে মুখভর্তি হাসল, অর্থাৎ সে এসব কিছুই করবে না। তারপর শুধু সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। ঢাকা গিয়ে শীতলের সাথে দুই একবার কথাও হয়েছে শুদ্ধর জন্য মেয়ে দেখার ব্যাপারে। সিতারা সহ সবাইকে এনিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু বাড়ির সব ছোট সদস্য বলে তার কথা কেউ আমলে নেয় না, হেসে উড়িয়ে দেয়। ওদিক থেকে শুদ্ধ রোজ চাপ দিতে থাকে। ফোন দিয়ে কিছু বলার আগেই বলে, বলেছিলি মেয়ে দেখা শুরু করেছে। শীতল খুব বিরক্ত হয়। বিয়ে পাগল ছেলে নিজের বিয়ের কথা নিজে বলে না, অথচ তাকে বাঘের মুখে ঠেলে দেয়। কিন্তু কি আর করার, হাল ছেড়ে দিলে তো চলবে না। গেরাখলে ফেঁসে গেছে, সহ্য করতেই হবে। 1.5 ঘন্টার মতো ঘুমিয়ে বিছানা ছাড়ল শীতল। তারপর কিয়ারাকে বের হতে বলে নিজের কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো। মুখে মিটিমিটি হাসি। নতুন ফোন, নতুন সিম, নতুন ফেসবুক আইডি পেয়ে খুশি যেন ধরে না। কোচিংয়ে গিয়ে সে সবার আগে কিয়ারাকে আইফোন দেখালো। ভাব নিয়ে ছবিও তুলল দুই বান্ধবী। তারপর কোচিং শেষে বের হয়ে দেখে কিয়ারার বাবা দাঁড়িয়ে আছেন। কিয়ারার মামা তো বোনের জন্মদিন, তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে তাই এখান থেকে সোজা মামা বাড়ি চলে যাবে তারা। শীতলকে সাবধানে যেতে বলে কিয়ারা চলে গেল তার বাবার সাথে। শীতলও সাবধানে রাস্তা পার হলো। সামনের মোড়ে রিক্সা পাওয়া যাবে। সন্ধ্যাও ঘনিয়ে এসেছে প্রায়।
সে মোড়ের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু লোক তার পথ আটকে দাঁড়ালো। অচেনা ছেলে বলে দেখেও মিষ্টি করে হেসে শুধালো, কিছু বলবেন ভাইয়া? শুদ্ধ ভাই আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় শুদ্ধ ভাই? সামনের একটা রিসোর্টে ওনার ফ্রেন্ডের বার্থডে পার্টি হচ্ছে, তাই ভাই আপনাকে নিয়ে যাওয়ার কথা বলেছে। ঢপ মারছেন না তো? কি যে বলেন না ছোট আপু, সেই সাহস কি আর আমাদের আছে? আপনারা শুদ্ধ ভাইকে ভয় পান বুঝি? তা তো একটু পাই। এই কথা শুনে শীতল খিলখিল করে হেসে উঠল। শুদ্ধকে ভয় পায় এমন লোকও আছে দেখে ভালোই লাগলো। ছেলেগুলো তার সঙ্গে গল্প করতে করতে গাড়ির কাছে গেল। সামনে রাখা কালো গাড়িটায় উঠতে ইশারা করে বলল, আপু আপনি বসেন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা ভাইয়া। ছেলেগুলো একটু দূরে দাঁড়িয়ে কাকে যেন ফোন করলো। কল রিসিভ না করায় কল দিতেই থাকলো। নিজেরা গুজুর গুজুর করে সামনের দোকান থেকে সিগারেট কিনলো। তাদের মতে খেয়াল করে শীতলের কেমন যেন লাগলো। কোথায় নিয়ে গেলে সায়ন শুদ্ধ কোথাও নিয়ে গেলে সায়ন শুদ্ধ নিজে নিয়ে যায়, কখনো তো কাউকে পাঠায় না, তাহলে আজ কেন? তাছাড়া তার জানা মতে শুদ্ধ দেশের বাইরে আছে। দেশের বাইরে থেকে কিভাবে বার্থডে পার্টি অ্যাটেন্ড করবে? এসব ভেবে তার মাথা ঘুরতে লাগলো। অজানা এক ভয়ে হাত পা কাঁপতে লাগলো। বিপদের আভাস পেয়ে ছেলেগুলোর দিকে নজর রেখে ডাটা অন করে কল দিল শুদ্ধর নাম্বারে। 3বারের বেলায় শুদ্ধ কল রিসিভ করতেই শীতল হড়হড় করে বলল, শুদ্ধ ভাই আপনি কি আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছেন? কই না তো, আমি কেন লোক পাঠাবো? তাহলে একদল ছেলে এসেছে আপনার নাম বলল, আপনি নাকি আমাকে নিয়ে যেতে তাদের পাঠিয়েছেন। এখন কোথায় আছিস তুই? একটা কালো গাড়িতে বসে আছি। চেনা নেই জানা নেই কার গাড়িতে উঠে বসেছিস? কেউ কিডন্যাপ করতে চাইনি তো আবার? কিডন্যাপ? কিডন্যাপ করবে মানে? কি বলছেন এসব? এখন উপায়? আমি কি তাহলে অজ্ঞান হয়ে যাব? অজ্ঞান হয়ে যাবি মানে? গুন্ডারা ধরতে এলে সিনেমায় নায়ক নায়িকারা যেভাবে অজ্ঞান হয়ে যায় ওভাবে? এটা বাংলা সিনেমা পাসনি? পালা বেয়াদব, এক্ষুনি গাড়ির দরজা খুলে দৌড় দে। ওরা তো গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, যেভাবেই হোক তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় শীতল। এতক্ষণে ব্যাপারটা সহজভাবে নিলেও এবার শীতলের ঘাম ছুটে গেল। শুদ্ধর বলা কথার ধরনই বলে দিচ্ছে সে মজা করছে না, লোকগুলোকে সে পাঠায়নি। অর্থাৎ পুনরায় নিজের বোকামি নিজেই ফেঁসে গেছে। কিন্তু এটা কিন্তু এরা কারা? তাদের কোথায় নিয়ে তাকে কোথায় নিয়ে যেতে চাই? সে ভয়ে ভয়ে বলল,